আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখছি একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। সকাল সকাল বারান্দায় এসে ফুলের সৌন্দর্য উপভোগ করছিলাম। এই ফুলটা আমার অনেক ভালো লাগার ভালোবাসার একটা ফুল। আমি ছাদেও অনেক লাগিয়েছি আর বারান্দাতেও একটা লাগিয়ে রেখেছি যাতে যখন তখন দেখতে পারি। তো বারান্দায় কতক্ষণ সময় কাটিয়ে রান্নাঘরে গিয়ে দেখলাম কালকে রাত্রে যে ডিমগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোর পানি ঝরে গিয়েছে। সেগুলো এনে আমি ফ্রিজে রেখে দিলাম। এখন বাচ্চাদের জন্য টিফিন বানাবো স্কুলে নিয়ে যাওয়ার জন্য। আজকে টিফিনটা আমি একদম হালকা পাতলার মধ্যেই রেখেছি। ওদেরকে আবার ভারী কোনো টিফিন দিয়ে দিলে ওরা খেতে চায় না। দেখা যায় যেমন টিফিন নিয়ে যায় তেমন আবার টিফিন বক্স ভর্তি করেই নিয়ে আসে। তো আজকে টিফিনে আমি পাউরুটি ডিম দিয়ে ভেজে দেবো একটু হালকা চিনি দিয়ে। পাউরুটি ডিমের সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ঝাল করেও ভাজা যায়, সেটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে। 3 পিস পাউরুটিকে একটা ডিম আর সামান্য চিনি দিয়ে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর টিফিন বক্সটা ছোটো বিধায় আস্ত রুটিটা ধরবে না, সেজন্য আমি মাঝখান দিয়ে একটু কেটে তারপরে বক্সের ভিতরে দিয়ে ঢাকনাটা সুন্দর করে লাগিয়ে দিলাম। এখন এই টিফিন বক্সটাকে নিয়ে একদম ছেলের ব্যাগের মধ্যে ঢুকে দিয়ে আসতে হবে। মাঝে মধ্যে দেখা যায় টিফিন বানিয়ে যদি বলি যে টিফিন বক্সটা এখানে আছে নিয়ে যেও, স্কুলে যাওয়ার পরেও আমি দেখি যে বক্সটা সেখানেই থেকে গেছে। তো একদম নিজেরই ওকে টিফিনটা গুছিয়ে ব্যাগে ঢুকিয়ে দিতে হয়। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে সংসারের অন্য সব কাজ মানে সকালে যে কাজগুলো থাকে ঘর দুয়ার গুছানো, তারপরে ময়লা থালা বাসন ধোয়া, সেগুলো সব ধুয়ে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। তো আগে আজকে মুরগি কাটবো। 2টো মুরগি আনা হয়েছে। তো এখান থেকে একটা কেটে ফ্রিজে রেখে দেবো আর একটা আমি রান্না করব। তো আমি মুরগিগুলোকে আমার প্রয়োজন মতন পিস করে কেটে নিচ্ছি। তো মুরগিগুলোকে আমি সুন্দর মতন কেটে নিয়েছি আর 2টা মুরগি আমি আলাদা আলাদা 2টা বোলের মধ্যে রেখেছি। তো এগুলোকে আমি সুন্দর করে ধুয়ে তারপরে রাখবো। আর মুরগির বুকের যে সলিড মাংসগুলো সেগুলো আমি আলাদা রেখে দিয়েছি। ওগুলো আমি কখনোই রান্না করি না, ওরকম সলিড মাংস আসলে কেউ খেতে চায় না। তো ওগুলো আলাদা রেখে দিয়ে ওগুলো দিয়ে বাচ্চাদেরকে কোনো টিফিন অথবা বিকালের নাস্তা বানিয়ে দেই। তো সবসময় আমি এই কাজটা করি। আর মুরগির মাংসগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো আমি এখন রান্না করব না, একটু পরে রান্না করব। আমার রান্না করতে একটু দেরি হবে, সেজন্য আমি এই একটা মুরগি এখন আর কোনো বক্সেও রাখবো না, পলিথিনেও রাখবো না, এই বাটির মধ্যেই রাখলাম। একটু পরে শুধু বের করে রান্না করব। আর যেটা পরে রান্না করব সেটা একটা পলিথিন ভরে নিয়েছি। আর সলিড মাংসগুলো আমি এই যে 2টা বক্স ভরে নিয়েছি, এগুলো আমি এখন ফ্রিজে রেখে দেব। মুরগির বুকের এই সলিড মাংস কয়েক পিস ফ্রিজে জমানো থাকলে যখন তখন বের করে বিকেলের দিকে বিভিন্ন ধরনের নাস্তা বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায়। চিকেন পিৎজা বানানো যায়, চিকেন স্যান্ডউইচ, তারপরে চিকেন বার্গার। তো ওরাও এরকমের মুখরোচক নাস্তা পেলে কিন্তু খুশি হয়ে যায়। তো এদিকে আমি কথা বলতে বলতে রান্নার জন্য সব কিছু জোগাড় যন্ত্র করে নিয়েছি। একদম অফ ক্যামেরায় সমস্ত সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি শুরুতেই ভাতটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে, আর ইন্ডাকশন চুলায় আমি ডালটাও বসিয়ে দিলাম। তো ডালের মধ্যে আমি হলুদের গুঁড়ি, রসুন কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে আমি ডালটাকে বসিয়ে রাখবো। ডালটা আস্তে আস্তে হতে থাকুক, আর অন্যদিকে আমি গ্যাসের চুলায় বাকি রান্নাগুলো করে নেব। হাতে যখন পর্যাপ্ত সময় থাকে তখন রান্না বাড়ার সব কিছু একবারে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে তারপরে এক একটা চুলায় এক একটা বসিয়ে দিয়ে একবারে সবগুলো রান্না হয়ে যায়। 2টা যেহেতু গ্যাসের চুলা আছে, রাইস কুকার তারপরে ইন্ডাকশন কুকার, তো 4 ধরনের রান্না একবারেই করে নেওয়া যায়। আর যখন হাতে সময় না থাকে তখন দেখা যায় একটা রেডি করি একটা বসিয়ে দিই, এরকম আর কি। তো আমি ওদিকে ডাল বসিয়ে দিয়েছি, কুকারে ভাতটাও হচ্ছে। আর এক চুলায় আমি ব্রয়লার মুরগির মাংস রান্না করব। তো মাংসটা আগে একটু ভেজে নেব লাল লাল করে। তো এক পাশের চুলায় আমি মুরগিটাকে ভাজার জন্য বসিয়ে দিয়েছি, আর এক পাশে আমি 5 মিশালি সবজি ভাজি করব। এখানে আমি সিম দিয়েছি, ফুলকপি, মিষ্টি কুমড়া, তারপরে আলু, এই সব কিছু দিয়ে একবারে আমি ভাজি করে নেব। তো মাংসটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই ব্রয়লার মুরগি এমনিতে একটু
সবাই খেতে বেশি পছন্দ করে না। তো এরকম একটু ভেজে যদি রান্না করা যায় তাহলে মাংসটা একটু শক্ত শক্ত লাগে আর খেতেও মোটামুটি ভালো লাগে। তো মাংসটাকে আমি একদম ঝাল ঝাল করে ভুনা করব। তো সেজন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে কিছুটা পেঁয়াজ ভালো করে ভেজে নেব। তারপরে পেঁয়াজের মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে দেবো। মাংস রান্নাতে আসলে যে ধরনের মশলা ব্যবহার করা হয় আমরা তো সবাই জানি। সবগুলো আমি মশলা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভিডিওর এই পর্যায়ে আমার দর্শকদের কাছে আমার একটা অনুরোধ, ভিডিওতে দেখানো কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর যারা ধৈর্য ধরে এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে জানাই অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আপনারা যারা এ ধরনের লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে পছন্দ করেন এবং আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সমস্ত ময় মশলা দিয়ে মশলাটাকে ভালো করে তেলের উপরে কষিয়ে নিয়েছি। এবার একটু পানি দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষাবো। যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে মশলাটাকে যদি ভালো করে কষানো হয় তাহলে তরকারিটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো আমি মাংস আর আলু একসাথেই দিয়ে দেব। আলুগুলোকে একটু তেলে ভেজে নিতে চেয়েছিলাম কিন্তু পরে আর দিলাম না, হাতে একটু সময় কম ছিল, যেহেতু রান্নাবান্না আজকে একটু দেরি করে শুরু করেছি। তো আমি এখন এই মশলার সাথে আলু এবং মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর ওদিকে মাংস কষাতে কষাতে আমার কিন্তু ভাজিটা একদম হয়ে গিয়েছে। আমি ভাজিটাতে একটু ফ্রোজেন ধনেপাতা দিয়ে দিয়েছি, ফ্রেশ ধনেপাতা ঘরে নেই। তো আমার মুরগিটাও ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দেব। আগে কিন্তু আমি ইন্ডাকশন কুকারে রান্না করতাম না, আমার ভয় লাগতো। তো একবার সাহস করে রান্না শুরু করলাম যে দেখি বিল কীরকমের আসে। তো সারা মাস আমি গ্যাসের চুলা আর ইন্ডাকশন কুকার মিলিয়ে মিশিয়ে রান্না করেছি। তো মাসের শেষে দেখলাম যে না, বিল তেমন আসে না। তো সেই থেকে আমি গ্যাসের চুলা এবং ইন্ডাকশন কুকার দুইটাতেই মিলিয়ে রান্না করি। তো এখন একটু গ্যাসের সাশ্রয় হয় বলতে খরচ তো হয়ই, কিন্তু আগে যেখানে একটা গ্যাসে 1 মাস যেত না, এখন সেখানে একটা গ্যাসে 1 মাস চলে যায়। আমার মাংসটা রান্না করা হয়ে গিয়েছে, আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর আমার ডালটাও রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি ডালে বাগার দিয়ে দেব। ডালের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। এখন আমি শাক ভাজি করে নেব। এই শাকগুলো আমার ছাদ বাগানের পুঁই শাক। তো বাজার থেকে পুঁই শাক আনা হয়েছিল, সেই পুঁই শাকগুলো খেয়ে আমি ডাঁটাগুলো ছাদের একটা টবের মধ্যে কিছু পুঁতে রেখেছিলাম। তো সেখান থেকেই বেশ কিছুটা শাক পেয়েছি আমি। শাকগুলো একদম ফ্রেশ, একদম কচি আর কি। তো শাকগুলো এনে আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে এখন বাগার দিয়ে ভাজি করে নেব। তো প্রথমেই আমি হলুদ, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর লবণ দিয়ে শাকটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপরে শাকটাকে আমি বাগার দিয়ে নিলাম শুকনো মরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে। এখন বানাচ্ছি পিঠা বিকালে নাস্তার জন্য। তো বিকালে নাস্তার জন্য বানালেও এটা কিন্তু আমি দুপুরে রান্নার শেষে রান্নার সাথে সাথেই বানিয়ে নিয়েছিলাম। তো এখন আমি দুধ পাকন পিঠা বানাবো। সেই পিঠাটা তো খাওয়ার অন্ততপক্ষে 3-4 ঘন্টা আগে বানাতে হবে, না হলে তো আবার দুধে ভিজবে না। তো আমি রান্নার শেষেই পিঠাটাকেও একবারেই বানিয়ে আমি রান্নাঘর থেকে বের হয়েছি। তো প্রথমে আটাটাকে একদম আমরা নর্মাল রুটি যেভাবে বানাই সেভাবেই আমি কাই করে নিয়েছি। তারপরে ভালো মতন মথে একটা পরিমাণ মতন ডো নিয়ে আমি যে গোল গোল করে নিয়েছি। এবার আমি নিজের পছন্দ মতন শেপ দিয়ে নেব। বিভিন্ন ধরনের শেপ দেওয়া যায়। শেপ দেওয়ার জন্য আমি একটা চামচ ব্যবহার করেছি। এখানে আবার বিভিন্ন ধরনের সসও ব্যবহার করা যায়। আমি সস দিয়েও মাঝে মধ্যে বানাই, সেগুলো অনেক সুন্দর হয়। তো এখন আমার সসটা হাতের কাছে আমি পাইনি, সেজন্য আমি চামচ দিয়ে এই ডিজাইনটা করে নিলাম। তো এই ডিজাইনটাও কিন্তু খারাপ না, দেখতে কিন্তু ভালোই লাগছিল। তো আমি সবগুলো পিঠাই এক ধরনের ডিজাইনই দিয়ে নেব। টুথপিকের সাহায্যে সব পিঠাগুলোর মাঝখান থেকে একটা ছিদ্র করে দিলাম এপাশ থেকে ওপাশ পর্যন্ত। এতে করে পিঠাগুলো ভাজার সময় পিঠাগুলো ফুলে ফেটে যাবে না। তো আমি সবগুলো পিঠাই একরকম ডিজাইন দিয়ে বানিয়ে নিয়েছি। এবার আমি সবগুলো পিঠা তেলে ভেজে নেব। তো তেলটা আগেই গরম করে নিয়েছি, তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না,
মিডিয়াম গরম থাকবে। বেশি গরম তেলে পিঠাগুলো ছেড়ে দিলে পিঠাগুলো উপর থেকে বেশি ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো আমি এক ব্যাচে যতগুলো পিঠা পারলাম দিয়ে দিলাম। এগুলোকে আমি এখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো রান্না করার সময় বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটে। তো আমরা যারা ভিডিও করি তো সেই ঘটনাগুলোকে কেটে ছেটে বাদ দিয়ে তারপরে আমরা আপনাদের সামনে উপস্থাপন করি। এই পিঠাগুলো ভাজার সময় আমি প্রথম ব্যাচ পিঠা সুন্দর মতো ভেজেছি। দ্বিতীয় ব্যাচ ভেজে প্লেটে উঠিয়ে রাখার 2 মিনিট পরে পিঠেগুলো ঠাস ঠাস শব্দ করে ফেটে গিয়েছে কয়েকটা, প্রায় 4-5টা। তো যাই হোক, তেলের মধ্যে ফাটলে হয়তো একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল, কিন্তু আল্লাহ বাঁচিয়েছে আর কি। তো আমি তেলের কড়াইটা ওই পাশে চুলায় দিয়ে এই পাশে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দুধটা জাল দিয়ে নিচ্ছি যে দুধে পিঠাটা ভিজাবো। তো এখানে আমি 1 লিটার লিকুইড গরুর দুধ দিয়ে দিয়েছি আর সাথে একটু পানি মিশিয়ে দিয়েছি। 1 লিটার দুধে আমার হবে না। তো আমি পরিমাণ মতন চিনি, লবণ আর এলাচ দারচিনি দিয়ে দুধটাকে একটু জাল দিয়ে নিচ্ছি। এত কষ্ট করে পিঠাগুলো বানানোর পরে যখন পিঠাগুলো ফেটে গিয়েছে তো আমি মন খারাপ করে আর পিঠাগুলোর কোনো ভিডিও করিনি। তো যাই হয়েছে সেটাই আমি দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছি। তো পিঠাগুলো ফেটে গেলেও দুধের মধ্যে ভেজানোর পরে অল্প সময়ের মধ্যে কিন্তু পিঠাগুলো সুন্দর মতন ভিজে গিয়েছে। তো এই যে আমি একটা পিঠা দেখাচ্ছি, সবগুলো পিঠা ফাটেনি, কিছু ভালো ছিল আর কিছু ফেটে গিয়েছে। তো আমি সবগুলোই কিন্তু দুধের মধ্যে দিয়ে দিয়েছি। তো একটা পিঠা দেখেন, পিঠাটা কত সুন্দর হয়েছে, একদম 2 ঘন্টার মধ্যে পুরোটা একদম দুধে ভিজে গেছে আর একদম নরম সফট হয়ে গেছে। যে কোনো খাবার অনেক সময় নিয়ে বা অনেক কষ্ট করে রান্না করার পরে যদি সবাই খেয়ে ভালো বলে, সবার কাছে পছন্দ হয়, তো তখন অনেক ভালো লাগে। তো পিঠা খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।